আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের গণিত বইয়ের 7 নম্বর পৃষ্ঠা থেকে 1.2 অনুশীলনীর আগে পর্যন্ত অর্থাৎ অনুশীলনীর অঙ্ক আগ পর্যন্ত যে বিষয়গুলো আছে বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা 1.5 দেখব মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা। তো পৃথিবীতে যতগুলো সংখ্যা আছে আমাদের পরিচিত অপরিচিত এই সকল সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে মৌলিক সংখ্যা আর একটি হচ্ছে যৌগিক সংখ্যা। যদি উদাহরণ হিসেবে আমি লিখি 0, 1, 2, 3, তারপর 5, 7, 9, 11, তারপর লিখলাম 12, 14, 15, 17, 18, 20, এরকম আমি কয়েকটা সংখ্যা এখানে লিখলাম। এই সংখ্যাগুলো কিন্তু দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে মৌলিক একটা হচ্ছে যৌগিক। তো এটা নির্ণয় করার পূর্বে আমাদের জানতে হবে কোনটি মৌলিক সংখ্যা আর কোনটি যৌগিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যাদেরকে কি করা যায় না, এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে আমরা কি জানলাম, কি শুধুমাত্র দুইটি সংখ্যা দিয়ে ভাগ করা যায়। এখন এই দুটি সংখ্যা কি, একটা হচ্ছে এক আর একটা হচ্ছে ওই সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাটা আমরা নিব সেই সংখ্যাটা। তাহলে এইটা হচ্ছে সব থেকে বড় কন্ডিশন, আর কোনো কন্ডিশন জানার প্রয়োজন নেই। তাহলে মৌলিক সংখ্যাকে আমরা কি বলবো, যে সকল সংখ্যাকে শুধুমাত্র এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, ভাঙানো যাবে না, ছোট করা যাবে না, সেটাকে মৌলিক সংখ্যা বলে। এখন যেহেতু এক এবং ওই সংখ্যাটাই আমরা পাচ্ছি ভাগ করে বা ভাঙালে বা ছোট করলে, তাহলে এর গুণনীয়ক হবে কয়টি, দুটি। গুণনীয়ক গুণনীয়ক কয়টি হবে, দুটি। আচ্ছা, আমরা 1.1-এ কিন্তু গুণনীয়কের ব্যাপারে পড়েছি অলরেডি। সো তো গুণনীয়ক হবে দুইটি। গুণনীয়ক কি, একটা বড় সংখ্যাকে যদি আমরা ছোট ছোট আকারে ভাগ করি যে জিনিসগুলো পাবো সেগুলো হচ্ছে গুণনীয়ক। একটা উদাহরণ দেখে নিই, যেমন 12 একটি বড় সংখ্যা। এখন 12কে যখন ভাঙাবো কিভাবে ভাঙাইতে পারি, 1 গুণ 12, 2 গুণ 6, 6 দুগুণে 12, 3 গুণ 4, 3 4-এ 12। তাহলে এই 12কে ভাঙালে কি পাবো, একবার পাবো 1, একবার পাবো 2, 3, 4, 6, 12। তাহলে এই প্রত্যেকটি সংখ্যাই হচ্ছে 12 এর গুণনীয়ক। তাহলে 12 এর গুণনীয়ক কত, 1, 12 এর গুণনীয়ক কত, 2, 12 এর গুণনীয়ক 3, 12 এর গুণনীয়ক 12, 12 এর গুণনীয়ক 6, 12 এর গুণনীয়ক হচ্ছে 4। তাহলে আশা করি গুণনীয়ক জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে মৌলিক সংখ্যার ক্ষেত্রে কি পড়লাম, দুইটা মাত্র গুণনীয়ক হবে, একটা হচ্ছে 1 এবং যেই সংখ্যাটা আমরা নিব সেই সংখ্যাটা। তাহলে এখন মৌলিক সংখ্যা আমরা বুঝলাম, উদাহরণ আমরা একটু পরে দেখব। তাহলে যৌগিক সংখ্যা কি হবে, যৌগিক সংখ্যা হবে এর বিপরীত, অর্থাৎ যে সকল সংখ্যাকে আমরা যদি ভাঙি বা হচ্ছে গুণনীয়ক বের করি বা ভাগ করি, একাধিক সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। একটা উদাহরণ দেখো, এইখানে 12কে আমরা 1 দ্বারাও ভাগ করতে পারতেছি, 2 দ্বারাও পারি, 3 দ্বারাও পারি, 4 দ্বারা, 3 4-এ 12, 6 দ্বারাও করতে পারি, 6 দুগুণে 12, 12কে 12 দ্বারা ভাগ করতে পারি। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 1 2 3 4 5 6, 12কে 6টি সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা এখানে কি বললাম, যে শুধুমাত্র দুইটি সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায় তাহলে তাকে আমরা মৌলিক সংখ্যা বলবো। তাহলে এর দুইয়ের অধিক সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায় তাহলে তখন আমরা তাকে কি বলবো, তাকে বলবো যৌগিক সংখ্যা। তাহলে আশা করি মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যার পার্থক্য বুঝতে পেরেছো। আরো যদি সংক্ষেপে বলি, তাহলে পৃথিবীতে যতগুলো মৌলিক সংখ্যা আছে এই মৌলিক সংখ্যা বাদ দিয়ে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো যৌগিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যার কিছু উদাহরণ দেখি। তো আমি এখানে কি লিখেছি, 0, 0 হবে না, 1 হবে না, কারণ 1কে শুধুমাত্র 1 দ্বারা ভাগ করা যায়, একটি সংখ্যা, কিন্তু হতে হবে কয়টি সংখ্যা, দুইটি সংখ্যা। এখন যদি আমরা 2 দেখি তাহলে কি হবে, আমরা 2কে কি করতে পারি, 2 সমান লিখতে পারি 1 গুণ 2, অর্থাৎ 2কে 1 দ্বারাও ভাগ করা যায়, 2 দ্বারাও ভাগ করা যায়, দুইটি সংখ্যা। তাহলে শর্ত পূরণ করলো, এই জন্য 2 আমাদের কি সংখ্যা, মৌলিক সংখ্যা। আবার এখানে 3, চিন্তা করো, 3কে কি করা যায়, 3কে 3 সমান লিখতে পারি 1 গুণ 3, 3 3 আর লেখা যায় না, অর্থাৎ এই 3কে 1 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 3 মৌলিক সংখ্যা, কারণ এখানে শুধুমাত্র দুইটি সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। 5, 5 মৌলিক সংখ্যা, কারণ 5কে 1 দ্বারাও ভাগ করা যায়, 5 দ্বারাও ভাগ করা যায়। 7ও মৌলিক সংখ্যা, 7কে 1 দ্বারা ভাগ করা যায়, আবার 7 দ্বারাও ভাগ করা যায়। এখন আসে 9, চিন্তা করো, 9কে কি লেখা যায়, 1 গুণ 9, আবার কি লেখা যায়, 3 গুণ 9। তাহলে 9 কি মৌলিক সংখ্যা, না। 9কে একটা দুইটা তিনটা সংখ্যা দ্বারা ভাগ করা যায়, কিন্তু আমাদের সংজ্ঞায় আমরা পড়ছি মাত্র দুইটা সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, সেই সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলবো। তাহলে আমরা বুঝতে পারলাম মৌলিক ও যৌগিক সংখ্যার মধ্যে পার্থক্য। তো এখন আমরা একটু দেখবো যে সহমৌলিক সংখ্যা। এখন সহমৌলিক সংখ্যা কি, আমরা যদি দুইটা সংখ্যার গুণনীয়ক বের করি বা উৎপাদক বের করি, বের করার পর আমরা
কমন উৎপাদক বা কমন গুণনীয়কগুলোর মধ্যে যদি শুধুমাত্র এক কমন থাকে তখন তাকে আমরা সহমৌলিক বলবো। আচ্ছা, আমরা এখানে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা আগে দেখে নিই। এখন 8-এর গুণনীয়ক কিভাবে বের করব? 1 গুণ 8, 2 গুণ 4, 2 গুণ 4। আচ্ছা, 8 যায় না, ওকে। তাহলে 8-এর গুণনীয়ক কি হবে? 1 2 4 8, এটা 8-এর গুণনীয়ক। এখানে 15 আছে, 15কে লিখতে পারি 1 গুণ 15, আবার লিখতে পারি 3 5 15, আর লেখা যায় না। তাহলে 15 এর গুণনীয়ক কি হবে? 1 3 5 15। এখন আমরা যদি 8-এর গুণনীয়ক আর 15 এর গুণনীয়কগুলোর মধ্যে যদি একটু বিশ্লেষণ করি যে কমন যায় কিনা, তাহলে আমরা যদি লিখি সাধারণ, কমনকে আমরা বলবো সাধারণ। সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক কি হবে? এইখানে 1 আছে, এইখানেও 1 আছে, তাহলে একটা 1 নিলাম। এইখানে 2 আছে, এখানে কোথাও 2 নেই, এজন্য নিতে পারবো না। এখানে 4 আছে, এখানে কোথাও 4 নেই। এখানে 8 আছে, এখানে কোথাও 8 নেই। এখানে 3 আছে, কিন্তু 8-এর মধ্যে 3 নেই। এখানে 5 আছে, কিন্তু 8-এর গুণনীয়কে 5 নেই। এখানে 15 আছে, 8-এর গুণনীয়কে 15 নেই। তাহলে এই যে 8 এবং 15 এর উভয়ের সাধারণ গুণনীয়কে আমরা কি পেলাম? শুধু 1 পেলাম। তাহলে আমরা কি বলবো? তাহলে এই যে 8 আর 15 হচ্ছে পরস্পর সহমৌলিক। তাহলে আমরা যদি সুন্দর করে সংখ্যাটি আরেকবার বলতে চাই, তাহলে কিভাবে বলতে পারবো? আমরা বলতে পারি যে পরপর দুইটি সংখ্যা, পরপর না, আমরা যদি যে কোনো দুইটি সংখ্যার গুণনীয়ক বের করি এবং গুণনীয়কগুলোর মধ্যে যদি কমন বা সাধারণ গুণনীয়ক 1 ছাড়া অন্য কোনো সংখ্যা না থাকে, তাহলে সেই সংখ্যা দুটিকে আমরা কি বলতে পারি? সহমৌলিক সংখ্যা। এই তো এইখানে সেই ব্যাখ্যাগুলো বলা আছে। তো আমরা এখন এই সংখ্যাটি দেখে নিই। এখানে বলা আছে যে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু 1 হলে তাদের পরস্পরকে সহমৌলিক বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এখানে কাজ আছে, ওকে। আমরা একটা দুইটা কাজ দেখি, প্লাস তোমাদের হোমওয়ার্কও দিব। প্রথম বলছে যে দুই অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা লেখো। এখন অঙ্কের বিষয়গুলো আমরা এর আগের 1.1-এ শিখেছি। তো 2 অঙ্ক বলতে কি বোঝায়? এই যে 10 থেকে শুরু হবে এবং 99 পর্যন্ত, এটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখন 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা 10টি মৌলিক সংখ্যা কি কি? যদি আমরা লিখি, একটা হচ্ছে 11, 13, 17, তারপরে হবে হচ্ছে 19, তারপরে হবে হচ্ছে 23, তারপরে হবে হচ্ছে 29, 31, তারপরে 37, 41, 43, তারপরে হচ্ছে 47, এরকম করে লেখা যায়। তারপরে আছে হচ্ছে 53, তারপরে 57 হবে না 59, 57 হবে না 59, এরকম করে লেখা যায়। 10টি হয়ে গেছে মনে হয়। তারপরে এখানে তোমরা হচ্ছে যে এই 101 থেকে 150 পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় করো, এটা তোমাদের হোমওয়ার্ক। তোমরা যদি এটা করতে না পারো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা, আমরা এটা করে দিব। তারপর নিচের জোড়া সংখ্যাগুলো কোনগুলো সহমৌলিক নির্ণয় করো। তো সহমৌলিক নির্ণয় করার জন্য আমরা একটু আগে দেখালাম, প্রথমে কি করব? 16 এর সাধারণ উৎপাদক বা মৌলিক উৎপাদকগুলো বের করব। তাহলে 16 আমরা কি লিখতে পারি? 1 গুণ 16, আবার লিখতে পারি 2 গুণ 8, 8 দুগুণে 16, আবার লিখতে পারি 4 গুণ 4। তাহলে 16 সমান কি লিখতে পারবো? এখন উৎপাদকগুলো লিখব। 1 2 4, যেহেতু দুইটা 4 আছে, যে কোনো একটা 4 নিব। 16, ওকে, 16 কাজ শেষ। এখন এখানে কত আছে? 28, 28 সমান লিখবো 1 গুণ 28। তারপরে আবার কি লিখবো? 14 দুগুণে 28, তাহলে 2 গুণ 14, তারপরে 4 7 28, আর যায় কি? আর যায় না। তাহলে অতএব 28 সমান আমরা কি লিখবো? যে 1 2 4 7 14 28। এখন এখানে দেখতে পাচ্ছি যে 28-এও 1 আছে, এখানেও 1 আছে। তাহলে সাধারণ গুণনীয়ক সমান কি? এখানে 1 পেলাম, তারপর এখানেও 2 আছে, এখানেও 2 আছে, 2 পেলাম। এখানে 4 আছে, এখানেও 4 আছে। তাহলে আমরা কি জানি? সহমৌলিকের সংজ্ঞা আমরা জানি যে শুধুমাত্র 1 কমন থাকবে। এই যে শুধুমাত্র কি 1 হবে, 1-এর বাহিরে যদি অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকে তাহলে তাকে আমরা সহমৌলিক বলবো না। তাহলে আমরা সাধারণ গুণনীয়কে কি দেখলাম? 1ও দেখলাম, 2ও দেখলাম, 4ও দেখলাম। তাহলে এটা সাধারণ কি? সহমৌলিক না। আবার এখানে দেখো, এখানে কি আছে? যে 27 38, তাহলে 27 38 সমান কি? 1 গুণ 38, তারপরে আবার 2 গুণ কত? 19 দুগুণে 30, ওকে। আর কিন্তু ভাগ যাচ্ছে না, ওকে। তাহলে 38 সমান আমরা লিখতে পারি 1 1 2 19 38। তারপর এইখানে আমরা আর কি আছে আমাদের? 27, তাহলে 27-কে 1 গুণ 27, আবার লিখতে পারি 3 গুণ 9, 3 নং 27, আর যায় না। তাহলে 27 সমান লিখবো 1 গুণ 3 গুণ
9 গুণ 27। এখন আমরা কি লিখব? সাধারণ গুণনীয়ক। তাহলে উভয় কমন যায়, এখানেও 1 আছে, এইখানেও 1 আছে, 1 নিলাম। এখানে 2 আছে, এখানে 2 নাই, এখানে 19 আছে, এখানে 19 নাই, এখানে 38 আছে, এখানে কোথাও 38 নাই। তাহলে আমরা এই যে 38 এবং 27 এর গুণনীয়কগুলো থেকে শুধুমাত্র কমন গুণনীয়ক পেলাম কত? 1। যেহেতু এদের কমন গুণনীয়ক শুধুমাত্র 1, এই জন্য 38 এবং 27 পরস্পর সহমৌলিক। এই কথাটি শেষে লিখে দিতে হবে। তোমরা গ নাম্বার এবং ঘ নাম্বার বাসায় ট্রাই করবা, হোমওয়ার্ক করতে না পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। তো এখন আমরা দেখব 1.7 এর বিভাজ্যতা। বিভাজ্যতা মানে ভাগ যায়, নিঃশেষে ভাগ যায় যে জিনিসটা। যেমন আমরা যদি দেখি যে 8কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, 8 দুগুণে 4, তাহলে কি হলো? নিঃশেষে ভাগ হয়ে গেল। এটাই মূলত বিভাজ্যতা। তো এখানে ভাগ করার কিছু নিয়ম আছে। যদি 2 দ্বারা ভাগ করব কিভাবে, তারপরে হচ্ছে 4 দ্বারা। তো আমরা 2 দ্বারা ভাগের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি যে, আচ্ছা 2 এর ঘরের নামতা আপনারা সবাই জানেন, তো নামতা জানলেই হবে। তো এখন 2 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ যাবে কিনা, যেমন এখানে 8 8 9 আছে, 8 8 0 আছে। এখন এই যে 8 8 0 অর্থাৎ 880-কে 2 দ্বারা ভাগ যাবে কিনা, বা এখানে 889-কে 2 দ্বারা ভাগ যাবে কিনা, এইটা নির্ণয় করার একটা সহজ টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে, যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কে, তাহলে একক স্থানীয় অঙ্ক মানে কি? ডান পাশ থেকে প্রথম যে অঙ্কটা, সেই অঙ্কটা যদি শূন্য অথবা জোড় সংখ্যা হয়, শূন্য অথবা কি জোড়। তো জোড় সংখ্যা কাকে বলে? যে 2 4 6 8 এই সংখ্যাগুলো যদি থাকে, এই সংখ্যাগুলোকে জোড় সংখ্যা বলে। ওকে। তো কোনো একক স্থানীয় অঙ্কে যদি শূন্য অথবা এই যে 2 4 6 8 থাকে, তাহলে সেই সংখ্যাটা অবশ্যই কি হবে? 2 দ্বারা ভাগ যাবে। আমরা যদি দেখি এই যে এইখানে 18, 18কে 2 দ্বারা ভাগ করা যায়, 9 দুগুণে 18, কারণ এর একক স্থানীয় অঙ্ক কি আছে? 8 আছে। আবার 16 যদি দেখি, 16কে 2 দ্বারা ভাগ যাবে, 9 দুগুণে 18, 8 দুগুণে 16। এখানে একক স্থানীয় অঙ্কে কি আছে? 6 আছে, দেখো 6। আবার এখানে 14, 14কে 2 দ্বারা ভাগ যাবে, কেন যাবে? কারণ এখানে একক স্থানীয় অঙ্কে 4 আছে, এই যে 4 হচ্ছে জোড় সংখ্যা, এখানে সেই জিনিসটা বলা আছে। ওকে। এখন 4 দ্বারা, তো 4 দ্বারা কি হবে? এখন আমরা 4-এর ক্ষেত্রে এই বিষয়টা দেখব। এখন এইখানে দেখো একটা কথা বলা আছে যে, কোন সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। এখন একক আর দশক, আচ্ছা আমরা একটা এই যে অনুশীলনী যে অঙ্ক এটা আছে এটাই দেখি, উদাহরণটা 512। 512, এখন এখানে কি বলা আছে যে একক দশক, তাহলে 2 হচ্ছে একক আর 1 হচ্ছে দশক। এখন এই একক আর দশক স্থানীয় অঙ্কের এই দুইটা মানের যোগফল, এখন এই দুইটা মানের যোগফল যদি 4 দ্বারা ভাগ করা যায়, আচ্ছা এখানে দেখো যে আমাদের অঙ্কটি ছিল 35 12। এখন এই যে শেষের দুইটি অঙ্ক দ্বারা গঠিত যে সংখ্যা একক আর দশক, 2 হচ্ছে একক, 1 হচ্ছে দশক, তাহলে একক আর দশক এই দুইটা অঙ্ক মিলে যে দুইটা অঙ্ক মিলে যে সংখ্যা গঠিত হবে, সেই সংখ্যাটি হচ্ছে কত? 12। এই 12কে যদি 4 দ্বারা ভাগ করতে পারি, তাহলে এই সংখ্যাটা যদি ভাগ যায়, তাহলে ভাগ করলে কত হয়? 3 হয়। তার মানে 12কে 4 দ্বারা ভাগ করা যাচ্ছে, তাহলে পুরো সংখ্যাটাকে কি কি যাবে? 4 দ্বারা ভাগ করা যাবে। এখানে সেই কথাটাই বলা আছে। আমরা একটা সংখ্যা ট্রাই করতে পারি, যেমন আমরা যদি করি যে 120, 120 একটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে আমাদের একক আর দশক মিলে যে অঙ্কটা বা যে সংখ্যা গঠিত হবে সেই জিনিসটা কত? 20। এখন 20কে কি 4 দ্বারা ভাগ করা যায়? অবশ্যই যায়, 4 5 20। তাহলে 120কেও কি করা যাবে? 4 দ্বারা ভাগ করা যাবে। এখন আর একটা কথা বলা আছে এখানে, সেই জিনিসটা হচ্ছে যে আবার যদি একক ও দশক স্থানীয় অঙ্কের উভয় ক্ষেত্রে ডাবল শূন্য থাকে, তাহলে তার কি 4 দ্বারা বিভাজ্য হবে। যেমন 400 যদি থাকে, তার মানে এই যে শেষের দুইটা একক দশক স্থানে দুইটা শূন্য, সেক্ষেত্রেও 4 দ্বারা ভাগ যাবে। এখন 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কি? যদি একক স্থানীয় অঙ্কে 0 অথবা 5 থাকে, যেমন 100 থাকে বা 105 থাকে, মাথায় রাখবা যত অঙ্কই থাক একক স্থানীয় অঙ্কে যদি 5 থাকে, তাহলে সেই অঙ্কটা অবশ্যই 5 দ্বারা ভাগ যাবে, আর যদি 0 থাকে তাহলে অবশ্যই কি যাবে? ভাগ যাবে। 3 দ্বারা বিভাজ্য, তো 3 দ্বারা বিভাজ্য অঙ্কগুলো নির্ণয় করার সহজ পন্থা হচ্ছে, যদি একটা অঙ্ক থাকে, ধরলাম 135, 135 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা এটা নির্ণয় করার সব থেকে ইজিয়েস্ট ওই হচ্ছে যে এই যে অঙ্কগুলো নিজেদের মধ্যে যোগ করা। তাহলে 1 যোগ 3 যোগ 5
যোগ করলে কত হয়? 5 আর 3 8 আর 1 9। এখন 9কে কি 3 দ্বারা ভাগ করা যায়? অবশ্যই যায়, 3 3 9। তাহলে 135 সংখ্যাটি কি হবে? 3 দ্বারা বিভাজ্য হবে। ওকে, তো আমরা একটু পরীক্ষা করে দেখি 3 দ্বারা ভাগ করলে কি হয়। 3 4 12, বিয়োগ করলে 1 থাকে 5 নেমে আসলে 15, 3 5 15। তাহলে অবশ্যই কি 135কে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে। এখন এইখানে আছে 147, আমরা দেখি 147কে যদি যোগ করি 1 যোগ 4 যোগ 7, 7 4 11 একে 12 ভাগ 3, তাহলে কত হচ্ছে? 3 4 12। তাহলে 12কে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, তাহলে 147কেও 3 দ্বারা ভাগ করা যাবে। এই তো এইখানে আসলে মেথডটা বলে দেওয়া আছে, এখানে এই কথাটাই বলা আছে। 6 9 এর ক্ষেত্রে একই জিনিসগুলা। তো এখন আমরা একটা উদাহরণ দেখব, এই উদাহরণটা দিয়েই আমাদের মূলত শেষ হয়ে যাবে। তো এখানে একটা বলা আছে যে জারিফ জাওয়াদকে এক অঙ্কের 6টি সংখ্যা লিখতে বলাই সে 2 এরকম একটা সংখ্যা লিখছে। ওকে, তারপর জারিফ জাওয়াদকে এই যে এখানে একটা অঙ্ক দেওয়া আছে যেখানে দশক, এটা কি দশক স্থানীয় অঙ্কটা ফাঁকা, তাই না, লিখতে বললো এবং সে এই চিহ্নিত বসালে প্রতি ক্ষেত্রে গঠিত সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে। এখন এইখানে ফাঁকা যে জায়গা আছে, ফাঁকা জায়গায় এমন একটা সংখ্যা বসাইতে হবে, সংখ্যাটা বসাইলে কি হবে যে এই সংখ্যাটা প্রতি ক্ষেত্রে 3 দ্বারা ভাগ করা যাবে। আগে ক নম্বরটা দেখি যে জাওয়াদের লেখা সংখ্যাগুলো থেকে মৌলিক সংখ্যাগুলো আলাদা করো। আচ্ছা, এই যে এইখানে সে কয়েকটা সংখ্যা লিখছে, তাই না, সংখ্যাগুলো কি যে 0 2 0 3 8 7 4। এখন এই সংখ্যাগুলো থেকে মৌলিক সংখ্যা কোনটা কোনটা সেটা লিখতে হবে। এখন আমরা মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমরা একটা জিনিস পড়ছিলাম যে মৌলিক সংখ্যা একটি মাত্র শর্ত, মানে সেটা হচ্ছে 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ যায়। এখানে শুধুমাত্র লিখতে পারি, শুধুমাত্র, শুধুমাত্র কি 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ যায়। এখন আমরা যদি দেখি 2কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে এই শর্ত মানলো, তাহলে 2 কি একটি মৌলিক সংখ্যা, তাহলে 2 পেলাম। 0, 0কে শুধু 0 দ্বারা ভাগ করা যায়, কিন্তু এখানে কি 2টি সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, 0কে 1 দ্বারা ভাগ করা যায় না, তাহলে 0 বাদ। 3, 3কে 1 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে 3 একটি মৌলিক সংখ্যা। 8কে কি করা যায়, 1 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়, আবার 8 দ্বারা ভাগ করা যায়, এই জন্য 8 কি মৌলিক সংখ্যা না। তারপর 7 কি মৌলিক সংখ্যা, কারণ 7কে 1 দ্বারা এবং 7 দ্বারা ভাগ করা যায়। তারপর এখানে 4, 4কে কি করা যায়, 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, আবার 4 দ্বারাও ভাগ করা যায়, এই জন্য 4 কি মৌলিক সংখ্যা না। তাহলে আমরা উপরের যে সংখ্যাগুলো ছিল সেখান থেকে দেখতে পেলাম 2 3 7 হচ্ছে মৌলিক সংখ্যা। কেন মৌলিক সংখ্যা, এই জিনিসটা আমরা এইখানে বলে দিয়েছি। আমরা যেগুলো আগে করছিলাম, যেমন 2 সমান লিখতে পারি যে 1 গুণ 2, তারপর 3 সমান লিখতে পারি 1 গুণ 3, 7 সমান লিখতে পারি 1 গুণ 7। ওকে, এই জিনিসগুলো এখানে লেখা আছে। এখন আমাদের খ নম্বর বলা আছে যে দেখাও যে জাওয়াদের লেখা অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য। আগে আমাদের কি করতে হবে, এই যে সংখ্যাগুলো ছিল এখানে, এই সংখ্যাগুলো দ্বারা আগে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে, তারপর সেটার বিয়োগফল নির্ণয় করতে হবে। এখন মূলত সে এই সংখ্যাগুলো লিখেছিল। তো এইখান থেকে আমরা বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়, আমরা যদি জানি যে আমাদের সংখ্যা পদ্ধতিতে যে 10টি অঙ্ক আছে সেটি হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টি অঙ্ক আছে। তো এই 10টি অঙ্কের মধ্যে সব থেকে ছোট হচ্ছে 0, ছোট, আর সব থেকে বড় হচ্ছে 9। এখন সব থেকে বড় 9, তার ছোট হচ্ছে 8, তার ছোট 7, তার ছোট 6, আর সব থেকে ছোট হচ্ছে কত, 0। 0 থেকে একটু বড় কি রে, 0 থেকে একটু বড় হচ্ছে 1, তার থেকে একটু বড় হচ্ছে 2, তার থেকে একটু বড় 3। এভাবে কিন্তু ছোট থেকে বড় আকারে লেখা আছে এখানে। তো এখন আমরা যদি এই সংখ্যাটা দেখি, তাহলে আমরা এখানে সব থেকে বড় সংখ্যা কোনটা, 8। তাহলে প্রথমে কি লিখলাম, এখানে আমরা 8 লিখলাম। তার থেকে ছোট কত, 7, তার থেকে ছোট কত, এখানে আমরা দেখতে পাচ্ছি 4, তার থেকে ছোট হচ্ছে 3, তার থেকে ছোট হচ্ছে 2, তার থেকে ছোট হচ্ছে 0। এখন আমি কি এখানে কমা দিয়ে লিখবো না, আমি একটা চিহ্ন ব্যবহার করব। আমাদের সংখ্যা পদ্ধতিতে 2টা চিহ্ন আছে, এই চিহ্নকে বলা হয় বড় চিহ্ন, আর এই চিহ্নকে বলা হয় ছোট চিহ্ন। এগুলার বাংলা নাম ছোট বড়। আর আমরা যদি ইংলিশে বলি, এই চিহ্নকে বলা হয় গ্রেটার দেন, আর এই চিহ্নকে বলা হয় লেস দেন। এখন আমরা কি, যেহেতু বড় থেকে ছোটতে যাচ্ছি, এই জন্য বড় চিহ্ন ব্যবহার করব, সব থেকে বড়। তো এরকম চিহ্ন মানে কি, 8 বড় 7, অর্থাৎ 8 হচ্ছে 7-এর থেকে বড়, 7 বড় 4, অর্থাৎ 7 হচ্ছে 4-এর থেকে বড়, 4 বড় 3, অর্থাৎ 4 3-এর থেকে বড়, 3 বড় 2, 2-এর থেকে 3 বড়,
2 বড় 0 অর্থাৎ 0 থেকে 2 বড়, তাহলে আমরা বড় থেকে ছোট আকারে লিখলাম। এখন আমরা কি করব, বৃহত্তম বা বড় সংখ্যাটি কি হবে, 8 7 4 3 2 0। অতএব কি বৃহত্তম সংখ্যাটি, এই বৃহত্তম সংখ্যাটি আমরা জাস্ট এই সংখ্যাগুলো পাশাপাশি লিখে দিব। ক্ষুদ্রতম সংখ্যা কি হবে, তাহলে বৃহত্তম সংখ্যার উল্টাটাই কি হয়, ক্ষুদ্রতম সংখ্যা হয়। কিন্তু এখানে একটা কথা আছে যে সার্থক সংখ্যা, দেখো এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে সার্থক সংখ্যা, সার্থক অঙ্ক বা সংখ্যা। এখন সার্থক অঙ্ক বা সংখ্যা জিনিসটা কি, দেখো 0 কিন্তু সার্থক অঙ্কও না, সার্থক সংখ্যাও না। এখন আমি যদি এইখানে লিখি যে 10 আর 0 10, এই দুইটার মধ্যে পার্থক্য কি বলো দেখি আমাকে। তোমরা কমেন্ট সেকশনে জানাও যে 0 10 আর 0 10 এই দুইটার মধ্যে পার্থক্য কি। এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ এই 10-এর আগে আমি যতগুলোই শূন্য দেই, 1-এর আগে যতগুলোই শূন্য দেই তার মান 10ই হবে। আর যদি কোনো শূন্য না দিয়ে জাস্ট 10 লিখি, তার মানও কি 10 হবে। তাহলে এই 10 হচ্ছে 2 সংখ্যা বিশিষ্ট বা 2 অঙ্ক বিশিষ্ট, এই 10ও কিন্তু 2 অঙ্ক বিশিষ্ট। তাহলে এইখানে আমাদের অঙ্ক আছে মোট হচ্ছে 2টা 4টা 6টা। এখন যদি আমি 0 আগে দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা লিখি, তাহলে অঙ্ক হবে 5 অঙ্ক বিশিষ্ট, কিন্তু মূলত অঙ্কটা করতে হবে আমাকে 6 অঙ্ক বিশিষ্ট। তাহলে এই সমস্যা সমাধান করার জন্য নিয়ম হচ্ছে যে 0 থেকে বড় যে মানটা আছে সেই মানটা 0-এর আগে লিখে তারপর 0 লিখতে হবে, তারপর আবার ছোট থেকে বড় আকারে লিখতে হবে। তাহলে আমরা এখানে কি সব থেকে ছোট 0, 0-এর থেকে বড় কি 2, তাহলে আগে 2 লিখবো, তারপর লিখবো 0, তাহলে এই দুইটা ঝামেলা শেষ। তারপরে ছোট থেকে বড় আকারে লিখবো, তারপর 3 4 7 8। তাহলে আমরা বুঝলাম যদি 0 থাকে আমরা আগে 0 লিখতে পারবো না, 0-এর থেকে বড় যে মানটা আছে সেটা লিখবো আগে, তারপর 0 লিখবো, তারপর বাকি মানগুলো লিখবো। তাহলে আমরা ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যা পেলাম। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে যে এই ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যার বিয়োগফল আমাদের প্রশ্নে বলা ছিল, আমরা বিয়োগ করলাম, বিয়োগ করে এই মানটা পেলাম। এখন এই মানটা আমাদের কি 3 দ্বারা ভাগ যায় কিনা সেটা নির্ণয় করার জন্য আমাদের কি হবে, প্রত্যেকটা অঙ্ক যোগ করতে হবে। তো প্রত্যেকটা অঙ্ক যোগ করলাম, এখানে যোগ করার পর কত আসলো 27। তো 27কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারতেছি। দেখো 27 ভাগ 3, 3 নং 27, যেটা কি 3 দ্বারা বিভাজ্য, এখানে 9 দ্বারা, 9 3 একই জিনিস। তাহলে যেহেতু 9 দ্বারা বা 3 দ্বারা বিভাজ্য, এই জন্য এই সংখ্যাটি কি হবে, এই সংখ্যাটি তাহলে আমাদের 9 দ্বারা বিভাজ্য হইলো, 3 দ্বারা বিভাজ্য হইলো, তাহলে আমাদের অঙ্ক কি আছে, ঠিক আছে। এখন গ নাম্বার আছে যে গ্যাপ বা ফাঁকা চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসাবে তা নির্ণয় করে। এখন এই ফাঁকা চিহ্নিত স্থানে এমন একটা সংখ্যা বসাইতে হবে এখানে, তাহলে এই সংখ্যাটা দ্বারা কি হবে, 3 দ্বারা সবসময় বিভাজ্য হবে বা ভাগ যাবে। তাহলে এই অঙ্কটা আমরা ইতিমধ্যেই করে ফেলেছি। কেমন, আমরা জানি কি যে যতগুলো অঙ্ক আছে এই অঙ্কগুলোকে যদি আমরা যোগ করার পর 3 দ্বারা ভাগ করতে পারি, তাহলে সেটা কি হবে, পুরো অঙ্কটা 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে প্রথমে আমরা যে অঙ্কগুলো যোগ করব, 4 7 5 2, যোগ করার পর 18, তাহলে 18কে 3 দ্বারা ভাগ করলে 3 6 18, যা 3 দ্বারা বিভাজ্য। তার মানে এইখানে যদি আমি কোনো সংখ্যা না বসাই, কোনো সংখ্যা না বসানো মানে কি শূন্য বসাই, তাহলে কি হবে, তাও 3 দ্বারা বিভাজ্য হবে। ওকে, এখন আমি যদি এই 18-র সাথে 3 যোগ করি, কত হয়, 18 3 21, 3 দ্বারা ভাগ করলে কত হয়, 3 7 21। তাহলে এই স্থানে যদি আমি ফাঁকা স্থানে শূন্য না বসিয়ে 3 বসাই, 3 বসালে হয় 21, যেটাও 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই ফাঁকা স্থানে আমি 3ও বসাতে পারি, প্রথমে শূন্য বসাতে পারলাম, এখন 3। এখন যদি আমি এখানে 6 বসাই তাহলে হয় 24, 24কেও 3 দ্বারা ভাগ করা যায়, 3 আসতে 24। তাহলে কি হবে, এখানে আমি 3 বসালেও 6 বসালেও হচ্ছে। আবার যদি আমি 9 বসাই তাহলে কত হবে, 27, যাও 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই ফাঁকা স্থানে আমি কি কি বসাতে পারবো, 0 3 6 9। ওকে, তো আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে অনুশীলনী 1.2 এর যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো সমাধান দেখব।